আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আমার দেশ টপ নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শেখ হাসিনা ভারতে অনুপ্রবেশকারী নাকি শরণার্থী, অমিত শাহকে প্রশ্ন মমতার ভাতিজার। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি 600 ছাড়িয়েছে। বিএনপি আজ রাবণ হয়ে গিয়েছে বললেন নাহিদ ইসলাম। হামে 28 দিনে 169 শিশুর মৃত্যু। কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর, আগুন। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মোদী সরকারকে নজিরবিহীন আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেওয়া অনুপ্রবেশ তত্ত্বের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাতিজার প্রশ্ন তুলেছেন, দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা আসলে কোন পরিচয় আছেন? তিনি কি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? শুক্রবার কলকাতায় বিজেপির নির্বাচনী ইশতেহার বা সংকল্প পত্র প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূল ভবন থেকে এক সংবাদ সম্মেলনে এসব প্রশ্ন তোলেন অভিষেক। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া হাসিনার আইনি অবস্থান নিয়ে কেন্দ্রের নীরবতাকে তিনি বড় রাজনৈতিক ইস্যু হিসেবে সামনে আনলেন। সংবাদ সম্মেলনে অমিত শাহের অনুপ্রবেশ বিরোধী কঠোর অবস্থানের কঠোর সমালোচনা করেন অভিষেক। তিনি বলেন, বিজেপি সবসময় অনুপ্রবেশ নিয়ে বড় কথা বলে, কিন্তু দিল্লিতে শেখ হাসিনা 1.5 বছর ধরে কি করছেন? ওনার স্ট্যাটাস কি? তিনি কি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? মোদী সরকার কেন তাকে দিল্লিতে আশ্রয় দিয়ে রেখেছে? ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, শেখ হাসিনার স্ট্যাটাস কি? অমিত শাহ কি তার জবাব দিতে পারবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি বারবার বাঙালিদের টার্গেট করছে। আসামের এনআরসির উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে 19 লাখ মানুষের মধ্যে 12 লাখ হিন্দু বাঙালির নাম বাদ দিয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ষড়যন্ত্র করা হয়েছিল। পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা সংশোধনের নামে প্রায় 90 লাখ নাম বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে 63% হিন্দু বাঙালি। তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বললে বা নিজের পছন্দের খাবার খেলেও মানুষকে হেনস্থা করা হচ্ছে। উল্লেখ্য, 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন হাসিনা। বর্তমানে দিল্লিতে তিনি ঠিক কোন পরিচয় বা কোন স্ট্যাটাসে রয়েছেন তা নিয়ে কেন্দ্রের নীরবতাকেই এদিন হাতিয়ার করেছেন এই তৃণমূল নেতা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যখন তার প্রত্যর্পণ চাইছে, তখন এ দেশে তার অবস্থান নিয়ে শাহের অনুপ্রবেশ তত্ত্বকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন অভিষেক। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে নারী নেত্রীদের ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফর্ম বিক্রির দ্বিতীয় দিন পর্যন্ত ফর্ম সংগ্রহের সংখ্যা 600 ছাড়িয়ে গেছে। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। রিজভী বলেন, সংরক্ষিত নারী আসনের জন্য দলের মনোনয়ন ফর্ম গতকাল থেকে বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনে 5 শতাধিক ফর্ম বিক্রি হয়েছিল। আজ ও আগামীকালও ফর্ম বিক্রি এবং জমা দেওয়ার কাজ চলবে। এখন পর্যন্ত 600 এর বেশি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। তিনি আরো জানান, প্রার্থীদের আকাঙ্ক্ষা ও যোগ্যতা বিবেচনায় নিয়ে দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে গঠিত বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আজকালের মধ্যেই বাছাই প্রক্রিয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে। মনোনয়ন প্রত্যাশীদের ভিড় প্রসঙ্গে রিজভী বলেন, দীর্ঘ 16-17 বছর এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে গণতান্ত্রিক লড়াইয়ের পর আজ আমরা এই জায়গায় এসেছি। এবার প্রত্যাশা অনেক বেশি। যারা রাজপথে সক্রিয় ছিলেন, আন্দোলন সংগ্রামে জেল জুলুম সহ্য করেছেন এবং যাদের সংসদে যুক্তি দিয়ে কথা বলার দক্ষতা রয়েছে, তাদেরকেই দল মূল্যায়ন করবে বলে আমার বিশ্বাস। বিএনপির সহ দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং জানান, দুপুর 1টা পর্যন্ত 600 এর বেশি ফর্ম বিক্রি হলেও জমা পড়েছে 78 থেকে 79টি। আগামীকাল রোববার মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। এদিন সব ফর্ম জমা পড়বে বলে আশা করা হচ্ছে। এবারের মনোনয়ন দৌড়ে শিক্ষক, আইনজীবী, শিল্পী ও সাবেক ছাত্র নেত্রীদের সরব উপস্থিতি দেখা গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন কণ্ঠশিল্পী কনক চাপা, স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর সহধর্মিনী বিথিকা বিনতে হোসেন সহ সাবেক নারী সংসদ সদস্যরা। দলীয় সূত্র জানায়, প্রতিটি মনোনয়ন ফর্মের মূল্য ধরা হয়েছে 2000 টাকা। ফর্ম জমা দেওয়ার সময় প্রার্থীকে 50,000 টাকা জামানত দিতে হবে।
এদিকে গত বুধবার নির্বাচন কমিশন ইসি সংরক্ষিত নারী আসন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 21 এপ্রিল, বাছাই হবে 22 ও 23 এপ্রিল এবং আপিল নিষ্পত্তি করা হবে 27 ও 28 এপ্রিল। 30 এপ্রিল প্রতীক বরাদ্দের পর আগামী 12 মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আসন বন্টনের সমীকরণ অনুযায়ী ত্রয়োদশ সংসদে বিএনপি জোট 36টি, জামায়াতে ইসলামী জোট 13টি এবং স্বতন্ত্ররা মিলে একটি সংরক্ষিত নারী আসন পাচ্ছে। বিএনপিকে রাবণ আখ্যা দিয়ে ক্ষমতার স্বাদ পেয়ে তারা জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামীর শ্রমিক সংগঠনের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। নাহিদ বলেন, কথায় বলে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তারা আজকে রাবণ হয়ে গিয়েছে। ক্ষমতার স্বাদ পেয়ে তারা জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে। তিনি আরো অভিযোগ করেন, ক্ষমতায় এসে বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং গণতান্ত্রিক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তিনি বলেন, বর্তমান সরকারের কাছে আর কোনো আশা নেই এবং তারা জনগণের ভোটের প্রতিফলন ঘটাতে পারেনি। মানবাধিকার, পুলিশ সংস্কার ও বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আইনে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন করা হয়নি বলেও দাবি করেন তিনি। নাহিদ ইসলাম আরো বলেন, যারা রাজনীতিতে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তাদের পরিণতি ভালো হয়নি। বর্তমান সরকারকেও সেই পরিণতি ভোগ করতে হতে পারে। শুধু সংসদে নয়, রাজপথেও আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোট, জুলাই সনদ ও শ্রমিক অধিকার সহ বিভিন্ন দাবি আদায়ে আন্দোলন জোরদার করা হবে। সরকারকে গণবিরোধী আখ্যা দিয়ে তিনি বলেন, জাতীয় ঐক্যের প্রয়োজনীয় সময়ে সরকার সেই সুযোগ নষ্ট করেছে এবং এখন প্রধানমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনা উচিত। গত 24 ঘন্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরো 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে নিশ্চিত ও লক্ষণ নিয়ে মোট 169 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় 18,874 শিশু হামে আক্রান্ত হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 24 শিশুর। সন্দেহজনক মৃত্যু হয়েছে আরো 145 শিশুর। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে 2489 শিশু এবং সন্দেহজনক আরো 14,385 শিশুর আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, পরের স্থানে আছে রাজশাহী বিভাগ। ঢাকা বিভাগে নিশ্চিত ও সন্দেহজনক 7,478 শিশু এবং রাজশাহী বিভাগে 3,449 শিশু হামে আক্রান্ত হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে আস্তানায় হামলা চালিয়ে কথিত এক পীরকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আজ শনিবার বেলা 2:30টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শামীম রেজা ওরফে জাহাঙ্গীর। স্থানীয় সূত্র জানায়, শামীম রেজা ফিলিপনগর গ্রামের মৃত জেসের আলীর ছেলে। তিনি ঢাকায় পড়াশোনা শেষ করে শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। পরে এলাকায় ফিরে এসে একটি আস্তানা গড়ে তোলেন। বিকেল 4:45টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ব্যক্তির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়া রয়েছে, কিন্তু ভিডিওটি অনেক আগের। ভিডিওটি সম্প্রতি ছড়িয়ে পড়ায় এলাকার মানুষ সেখানে হামলা চালান। ওই ব্যক্তিকে পুলিশ উদ্ধার করলেও বিক্ষুব্ধ জনতার তুলনায় পুলিশ কম ছিল, এজন্য নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তাকে পিটিয়ে মেরে ফেলেছেন। দর্শক, এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।